পাওয়ার জেনারেশন সেক্টরের অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ারের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো চলে আসলাম ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট পার্টের আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 12,000 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 12,100 কোটির রেঞ্জে হলো, তারপরে 14,000 কোটির রেঞ্জে হলো, পরপর গ্রো করলো, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 11,300 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 12,900 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 16,100 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 18,000 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 19,200 কোটির রেঞ্জে হলো। এইটুখানি বলতে পারি। তো 19,200 কোটির রেঞ্জের পরে সেটা আবার গ্রো করে 22,000 কোটির রেঞ্জে হলো, তারপরে 22,100 কোটির রেঞ্জে হলো, 28,400 কোটি, 32,000 পরপর গ্রো করছে, তারপরে হচ্ছে 33,300 কোটির রেঞ্জে হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। শুধু একটা বারই যদি দেখি কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে কিন্তু ওভারঅল রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার বড়োইং পার্টে। তো বড়োইং পার্টের আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে। চলে আসলাম লং টার্ম বোরিং। প্রথমে ছিল 31,500 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 30,400 কোটির রেঞ্জে, 32,300 কোটির রেঞ্জে, তারপরে 22,400 কোটির রেঞ্জে, 25,100 কোটি, তারপরে হচ্ছে 22,300 কোটি, 31,100 কোটি, তারপরে 32,600 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো 32,600 কোটির রেঞ্জের পরে আমরা বলতে পারি অ্যাপ্রক্স 30,000 কোটির রেঞ্জে, 32,700 কোটির রেঞ্জে, 30,700 কোটির রেঞ্জে, 37,300 কোটির রেঞ্জে, 39,200 কোটির রেঞ্জের লং টার্ম বোরিং রয়েছে। তো লং টার্ম বোরিং থাকা ভালো না খারাপ, যদি বলেন এক কথায় খারাপ। তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম কিনা। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ে, দেখবো যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 3,500 কোটির রেঞ্জে, তারপরে 4,700 কোটির রেঞ্জে, 4,500 কোটির রেঞ্জে, 14,500 কোটির রেঞ্জে, তারপরে 16,200 কোটির রেঞ্জে, 18,800 কোটির রেঞ্জে, 13,800 কোটির রেঞ্জে, 11,800 কোটির রেঞ্জে। 11,800 কোটির রেঞ্জের পরে আমরা পাচ্ছি 13,100 কোটির রেঞ্জে, 14,800 কোটির রেঞ্জে, 18,200 কোটির রেঞ্জে, 12,000 কোটির রেঞ্জে, আর 14,700 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা যেটা বেশি গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে 39,200 কোটির রেঞ্জে রয়েছে, আমরা এটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে চলে আসছি। প্রথমে ছিল 1,990 কোটি, তারপরে হচ্ছে 1,500 কোটির রেঞ্জে, তারপরে 1,400 থেকে 1,500 কোটির রেঞ্জে, 600 থেকে 650 কোটির রেঞ্জে, 950 কোটির রেঞ্জে, 1,100 থেকে 1,150 কোটির রেঞ্জে, 750 কোটির রেঞ্জে, 2,000 কোটির রেঞ্জে। 2,000 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5,800 কোটির রেঞ্জে, 6,600 কোটির রেঞ্জে, 11,200 কোটির রেঞ্জে, 9,100 কোটির রেঞ্জে, 9,200 কোটির রেঞ্জে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা অ্যাটলিস্ট 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো ক্যাশটা ঠিকঠাকই আছে, এইটুখানি বলতে পারি 9,200 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 14 থেকে 14,500 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতে পারি। লং টার্ম বোরিং মোটামুটি অনেকটাই রয়েছে, 39,200 কোটির রেঞ্জের লং টার্ম বোরিং রয়েছে। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে ঠিকঠাকই রয়েছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলতে পারি 33,300 কোটির রেঞ্জে রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে।
আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রথমে ছিল 123 কোটি প্রফিট, তারপর একটা ডাউন পারফরমেন্স করে 12 কোটি প্রফিট, তারপরে হচ্ছে সেটা আবার গ্রো করে 457 কোটি প্রফিট, তারপরে সেটা গ্রো করে 786 কোটি প্রফিট, তারপরে সেটা গ্রো করে 1100 কোটি প্রফিট, তারপরে সেটা গ্রো করে 2611 কোটি প্রফিট, তারপরে কিন্তু একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 2606 কোটি প্রফিট, তারপরে কিন্তু আবার ডাউন পারফরমেন্স করে 1316 কোটি প্রফিট, তারপরে কিন্তু আবার গ্রো করে 1439 কোটি প্রফিট। 1439 কোটি প্রফিটের পরে সেটা আবার গ্রো করে 2156 কোটি প্রফিট, তারপরে 3810 কোটি প্রফিট, তারপরে হচ্ছে 4280 কোটি প্রফিট, তারপরে হচ্ছে 4400 কোটি প্রফিট রয়েছে, নেট প্রফিট আমরা বলতে পারি। তো নেট প্রফিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি লাস্টের দিকে কিন্তু একটা কনসিস্টেন্সিও রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে, বাট প্রথম দিকে কিন্তু এবং মিডিল ফেজের দিকে কিন্তু একটা গ্রোথ থাকলেও বাট কিছু কিছু জায়গা কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করেছে। তো একটা আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে রয়েছে, তো একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়েছিল আমরা বলতে পারি প্রথম দিকে এবং মিডিল ফেজ অবধি, বাট লাস্টের দিকে কিন্তু কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। এটা একটা পজিটিভ সাইন, যেহেতু কোম্পানিটা লাস্টের দিকে আমরা যদি বলি রিনিউয়েবল সেক্টরের উপরে কিন্তু কাজ করছে বলেই কিন্তু কনসিস্টেন্সিটা আমরা দেখতেও শুরু করেছি, গ্রোথটাও দেখতে শুরু করেছি। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে পাওয়ার জেনারেশন সেক্টর থেকে সেভাবে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না, যেহেতু গভর্নমেন্টের একটা ইনভলভমেন্ট থাকে। তো সেই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম এবং মিডল ফেজে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ ছিল, বাট পরবর্তী টাইমে কিন্তু কোম্পানিটার মধ্যে কিন্তু একটা গ্রোথ দেখাতে শুরু করেছে এবং কনসিস্টেন্সি দেখাতে শুরু করেছে, যেহেতু কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের উপরে কাজ করছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি, এটা একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তো কোম্পানি লং টার্ম বোরিংকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার, তার মানে এটা টাটা গ্রুপের কোম্পানি। তো কতটা স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার? 46.86% স্টেক হোল্ড করে রয়েছে। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 9.15%, ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 16.63%, গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.33%, আর পাবলিক রয়েছে 27.02%। তাহলে এইটুখানি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম টাটা পাওয়ার বলেই দেওয়া হয়েছে। কোম্পানিটা হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের অন্যতম কোম্পানি। তো বর্তমানে কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরকে নিয়েও কিন্তু কাজ করছে কোম্পানিটা, যেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হচ্ছে রিনিউয়েবল সেক্টর, তো রিনিউয়েবল এনার্জি সেক্টর। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 1,24,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.1%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 11.3%। তাহলে এইটুখানি বলবো ROC আর ROE হচ্ছে ওকে টাইপের রয়েছে, এইটুখানি কনসিডার করতেই পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো টাটা পাওয়ার হচ্ছে এখন ট্রেড করছে কত? 392 টাকা 70 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 1,24,000 থেকে 25,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। অলরেডি আগেই বলা হয়ে গেছে যে কোম্পানিটা 1,24,000 থেকে 1,25,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে? 33.57 হচ্ছে পিই রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 খাই দেখি, 52 খাই হচ্ছে 494 টাকা 85 পয়সা হচ্ছে 52 খাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 লো দেখি 319 টাকা 60 পয়সা হচ্ছে 52 লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 10% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে।
1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরেও হচ্ছে 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 580%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7 গুণের প্রায় কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3750% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ, তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3750%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটের দিকে আপনারা কী পেয়েছিলেন, প্রথম এবং মিডিল ফেজের মধ্যে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ ছিল। তো দেখতেই পাচ্ছেন একটা আপস অ্যান্ড ডাউন্স মধ্যে ফেজের মধ্যে দিয়েছিল, একটা স্ট্রাগলিং ফেজ ছিল। বাট লাস্টের দিকে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা কনসিস্টেন্সি গ্রোথ দেখতে শুরু করেছেন, আপনারা দেখেছেন। তো সেইটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চার্ট প্যাটার্নটার মধ্যে। তো চার্ট প্যাটার্ন কিন্তু এমনি মুভ করে না, কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু চার্ট প্যাটার্ন মুভ করে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো লাস্টের দিকে একটা কনসিস্টেন্সি প্লাস গ্রোথ ছিল। তো সেই হিসাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে চার্ট প্যাটার্নটা কিন্তু একটা ওপরের দিকে কিন্তু উঠছে, লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে না। তাহলে কিন্তু তার আগে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা মোটামুটি একটা সাইড বেস প্যাটার্নের ওপরে কিন্তু কাজ করছিল, যেহেতু একটা স্ট্রাগলিং ফেজ ছিল প্রথম এবং মিডিল ফেজের দিকে। যেহেতু কোম্পানিটা পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে কাজ করছে, তো এখনও করছে, বাট রিনিউয়েবল সেক্টরে কাজ করার ফলে কিন্তু এই স্টকটার মধ্যে বুম এসেছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন লাস্টের দিকের ফেজের মধ্যে আমরা বলতেই পারি। তো ওভারঅল টাটা পাওয়ারের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা কিন্তু একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এবং সাথে সাথে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা কোম্পানি, রিনিউয়েবল সেক্টরের একটা কোম্পানি। তো ওভারঅল এই কোম্পানিটার ফান্ডামেন্টালসটাকে আমরা সেই হিসাবে একটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।